দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। তীব্র তাপদাহে পুড়ছে দেশ। যশোর, রাজশাহী, চুয়াডাঙ্গা ও ঈশ্বরদীতে তীব্রতা বেশি। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। চট্টগ্রাম নগরীতে অগ্নিঝুঁকিতে অর্ধশত মার্কেট। যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কা। ফায়ার সার্ভিসের তাগাদায়ও টনক নড়ছে না কর্তৃপক্ষের। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এবার বিস্তারিত। তাপদাহে পুড়ছে দেশের বিভিন্ন জেলা। বেশি তীব্র হয়ে উঠেছে যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী ও ঈশ্বরদীর তাপমাত্রা। আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস। দেশে আরও দুদিন হিট অ্যালার্ট বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট। প্রচণ্ড গরম, বাতাসে 86% আপেক্ষিক আর্দ্রতা, জ্বালা ধরাচ্ছে শরীরে, ঝরছে ঘাম। তীব্র তাপপ্রবাহে ভয়ঙ্কর হয়ে উঠেছে এপ্রিল মাস। আবহাওয়া অধিদপ্তরের সকাল ৯টার রিপোর্ট অনুযায়ী 12টি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। যশোরে 42.6, চুয়াডাঙ্গায় 42.4, পাবনার ঈশ্বরদীতে 42 ও ঢাকায় 40.4 ডিগ্রি সেলসিয়াস। বেশিরভাগ জেলার তাপমাত্রা 37 ডিগ্রি ছাড়িয়েছে। এখন আবহাওয়া না, বাতাস বুতাস হলে ঠান্ডা হলে না, তাও কাজ কাম হবে। গরমে আমার গাড়ি চালাতে খুব কষ্ট হচ্ছে, প্রচুর রোদ। তীব্র তাপপ্রবাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। কাজে যেতে সাহস করছেন না অনেকে। একটু সময় পেলে গাছের ছায়ায় জিরিয়ে নিচ্ছেন কেউ কেউ। তৃষ্ণা নিবারণে ভিড় করছেন শরবত ও ডাবের দোকানে। অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। কাম কাজ করতে খুব সমস্যা হচ্ছে, মানে তাপমাত্রা খুব এতই বেশি। গরম, প্রচুর গরম। গরমের জন্য লোকজন নাই, কিছু নাই, সামাদ বসা আছে। টানা তাপপ্রবাহের কারণে নষ্ট হয়ে যাচ্ছে জমির ফসল, শুকিয়ে যাচ্ছে পাটের চারা। দুশ্চিন্তায় চাষিরা। পাট তো মনে করছেন বুনছিলাম, বৃষ্টির পানির অভাবে পাট মারা গেল। মেশিনের পানি দিয়েও তো কুল পাচ্ছি না, পাট সব শেষ, পড়া যায়। বৃষ্টি নাই, বৃষ্টির কারণে খরান, খুব খরানের জন্য পাট সব পড়া যাইতেছে। এবার আর পাট হবে না। যে আশায় বুনছিলাম সেই আশায় আর পাট হবে না। আশা করা যায় আমার ধ্বংস। মনে করো সব পড়া গেছে। 20 থেকে 40 হাজার টাকা হলে মাছ 40 শতক জমি করেছিল। তীব্র গরমে দেশের বিভিন্ন হাসপাতালে বেড়েছে রোগীর ভিড়। এদের বেশিরভাগই ডায়রিয়ায় আক্রান্ত। শ্বাসকষ্ট ও জ্বরের রোগীও বাড়ছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। বেড়েছে হিট স্ট্রোকের ঝুঁকিও। এই পরিস্থিতি সহসাই কাটছে না। আবহাওয়া অফিস হিট অ্যালার্ট 23 এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। তারা জানিয়েছে রংপুর বিভাগের তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আগামী 5 দিন আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। অসহনীয় তাপদাহে অচল হয়ে পড়েছে রাজশাহীর স্বাভাবিক জীবনযাত্রা। গেল 5 দিনে প্রতিদিনই গড় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এমন পরিস্থিতিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই 1000-এর বেশি রোগী ভর্তি হচ্ছে। রাজশাহী থেকে আরো জানাচ্ছেন গোলাম রাব্বানী, ক্যামেরায় মাহফুজ রুবেল। ছাতা ব্যবহার করুন, মাঝে মাঝে ছায়ায় বিশ্রাম নিন। তাপদাহে মৃত্যু হতে পারে এমন মাইকিং চলছে প্রতিদিনই রাজশাহীর অলিতে গলিতে। রাজশাহী জুড়ে জারি করা হয়েছে হিট অ্যালার্ট। সূর্য যেন আগুন ছড়াচ্ছে, আর তাই নগরীর বাসিন্দা মোসলেম উদ্দিন তার শিশুকে রাস্তার পাশ থেকে আখের রস কিনে দিয়ে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন। রস খাওয়ার জন্য বায়না করলো, আখের রস খাচ্ছে, বাবু ভালোই খাচ্ছে। রিক্সা চালক এই জামিল মিয়াও গরম থেকে বাঁচতে ফ্যান নিয়ে ঘুরছেন রাস্তায় রাস্তায়। গরম লাগলে ফ্যান দিলে একটু ঠান্ডা হয়। প্যাসেঞ্জার লাগে, একটা ফ্যান লাগাছিলাম, ঈদের দিনে প্যাসেঞ্জার ভেঙে ফেলে দিয়েছে। আমি পরবর্তীতে একটা লাগাবো, আর একটা টাকা পয়সা হলে আমি লাগাবো। একবার দুর্বিষহ জীবন ভাই, মানে চিন্তা করে যেন কি দিন দিন যাচ্ছে, মারাত্মক অবস্থা। রাজশাহীর এমন তাপদাহে অসুস্থ হয়ে প্রতিদিন হাজারেরও বেশি মানুষ ভর্তি হচ্ছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। জরুরি বিভাগের এমন দীর্ঘ লাইন প্রতিদিন আরও দীর্ঘ হতে থাকে।
চলমান তাপ প্রবাহে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছেন শিশু আর বয়স্করা। 24 নম্বর শিশু ওয়ার্ডের এই অবস্থা বেশ করুণ। প্রতিটি বেডে 3 জন করে শিশু অসুস্থ অবস্থায় গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছে। বাকিরা মেঝেতে, বারান্দায় এবং ওয়ার্ডে ঢোকার রাস্তায় শুয়ে আছে। প্রচন্ড হচ্ছে গরম, তার মধ্যে আবার থাকার ব্যবস্থাগুলো একটা বেডে হচ্ছে 3 জন করে। তো হচ্ছে এখানে আসলে মানে মানুষকে সুস্থ করার জন্য নিয়ে আসলেও এখানে আসলে অসুস্থ হয়ে যাবে মানুষ। 1200 বেডের এই হাসপাতালে 3 থেকে 4 গুণ বেশি রোগী এই মুহূর্তে ভর্তি আছেন, যাদের বেশিরভাগই হিট স্ট্রোক বা গরমজনিত কারণে অসুস্থ। এ পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ বেশ কিছু সাবধানতা ও সচেতনতার কথা জানিয়েছেন। বিছানার সংখ্যা 1200, তো সেক্ষেত্রে একদিনেই যদি 1000-এর বেশি রোগী চলে আসে, আমাদের বিছানা সংকুলন করতে একটু হিমশিম খেতেই হবে। তারপরেও আমরা সর্বাত্মক সহযোগিতা করব রোগীদের, আমরা পুরোপুরি প্রস্তুত। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, হিটওয়েভ থেকে বাঁচতে পর্যাপ্ত বৃক্ষ আর জলাশয় থাকা যে কোনো নগরীর ক্ষেত্রেই জরুরি। জলাশয় যদি না থাকে, বৃক্ষ যদি না থাকে, প্রচুর পরিমাণে যদি আমরা ভেহিকেল থেকে যদি গ্যাস নিঃসরণ করি, তাহলে কিন্তু আমাদের সামনে ভবিষ্যৎ আরও খারাপ হবে, ইম্প্যাক্ট করছে জনস্বাস্থ্যে। তার মধ্যে সবচেয়ে বেশি সাফার করতেছে শিশুরা এবং বয়স্করা, এবং যাদের কোমরবিডিটি আছে, ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, হার্টের কোনো রোগ আছে, এরা কিন্তু মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে আছে। জরুরি প্রয়োজন ছাড়া শিশু ও বয়স্কদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গোলাম রাব্বানি, মাছরাঙা সংবাদ, রাজশাহী। জনজীবনে তীব্র তাপপ্রবাহের প্রভাব সম্পর্কে যশোর ও পাবনা থেকে কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। দাঁড়িয়ে আছি পাবনার সবচেয়ে জনাকীর্ণ আব্দুল হামিদ সড়কে। এই সড়কে সবসময় যানজট লেগেই থাকে এবং জনগণের উপচে পড়া ভিড় থাকে, কিন্তু আজকের চিত্রটা ভিন্ন। আজকে এই দুপুরের তীব্র গরমের কারণে জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ বের হয়নি। অধিকাংশ দোকানপাটও বন্ধ, যানবাহন চলাচলও কিন্তু সীমিত। গরম বাড়ার সাথে সাথে শ্রমজীবী মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। পাল্লা দিয়ে পাবনা জেনারেল হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা। শিশু রোগীও ডায়রিয়া এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়েও চিকিৎসা নিচ্ছে পাবনা জেনারেল হাসপাতালে। সারা দেশের মতো যশোরের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আমরা খোঁজ নিয়ে জেনেছি শুধুমাত্র দাপ্তরিক কাজকর্মগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে। তাছাড়া যশোরের সমান তালে, অর্থাৎ রাত দিন সমান তালে প্রচন্ড গরম অনুভূত হচ্ছে। রাতে যেমন গরম পড়ছে, ঠিক দিনের বেলাতেও, বিশেষ করে বেলা 11টার পর থেকে তো মানুষের ঘরের বাইরে বের হওয়া দুষ্কর হয়ে পড়েছে। খুব বেশি প্রয়োজনে যারা আসলে বের হচ্ছেন, তাদের কষ্ট আসলে অবর্ণনীয়। একটানা অতি তীব্র তাপদাহের কারণে চুয়াডাঙ্গার জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। এর থেকে জনসাধারণকে রক্ষা করার জন্য জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর কিসিঞ্জার চাকমা। সভায় সরকারি নির্দেশনা মেনে স্কুল কলেজ বন্ধ থাকায় এ সময়ে কোচিং সেন্টারগুলো বন্ধ রাখা, জেলায় 1 লাখ গাছের চারা রোপণ এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, জেলা মৎস্য, কৃষি, প্রাণী সম্পদ ও স্বাস্থ্য কর্মকর্তারা। এবার চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। চট্টগ্রাম নগরীতে অগ্নিঝুঁকিতে রয়েছে অর্ধশত মার্কেট। যে কোনো সময় বড় দুর্ঘটনার শঙ্কা থাকলেও ফায়ার সার্ভিসের বারবার তাগাদাতেও টনক নড়ছে না মার্কেট কর্তৃপক্ষের। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে 1 বছর আগে দেয়া ফায়ার সার্ভিসের সুপারিশমালার বাস্তবায়ন হয়নি 1%। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। চট্টগ্রামে ছোট বড় মিলিয়ে মার্কেটের সংখ্যা 100টি। সরু ঘিঞ্জি পরিবেশে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এসব মার্কেটের অর্ধেকেই নেই যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা, ফলে মাঝে মধ্যেই ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা। সবচেয়ে ঝুঁকিতে রয়েছে নগরীর রিয়াজউদ্দিন বাজার, তামাকু মন্ডি, জহুর হকার্স ও টেরিবাজার এলাকার মার্কেটগুলো। তারের জঞ্জাল আর সরু পথের এসব মার্কেটে আগুন লাগলে নেই ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের সুবিধা, নেই পানির উৎস। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ মার্কেটগুলোতে জলাধার তৈরি, অগ্নি নির্বাপক সামগ্রী নিশ্চিত করার সুপারিশ করলেও 1 বছরেও তা আমলে নেয়নি মার্কেট কর্তৃপক্ষ। আমরা পরামর্শ প্রদান করতে পারি, বাট আমরা যদি যাকে পরামর্শ প্রদান করব উনি যদি সেটাকে সঠিকভাবে বাস্তবায়ন না করেন,
তাহলে দেখা যাচ্ছে যে ঝুঁকির পরিমাণটা বেড়ে যাচ্ছে। মাঠের কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি যেন এই আমাদের যে প্রেরিত সুপারিশগুলো যেন বাস্তবায়ন করেন। এতে দেখা যাচ্ছে যে জনগণের বা জানমাল সহ মার্কেটের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে। অগ্নি ঝুঁকির কথা স্বীকার করে নানা সীমাবদ্ধতায় ফায়ার সার্ভিসের সুপারিশ বাস্তবায়ন সম্ভব হচ্ছে না বলে জানায় ব্যবসায়ী নেতারা। যেহেতু গিঞ্জি এলাকা, এটি আসলে অগ্নিকাণ্ড সংঘটিত হলে একটু সমস্যা আছে, সেজন্য আমরাও কিন্তু সমিতির পক্ষ থেকে প্রতিটি দোকানে ফায়ার এক্সটিংগুইশার রাখার জন্য আমরা নির্দেশনা দিয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে গেলে সবার তো পর্যাপ্ত থাকে না। তো আমি বলবো যে যারা সংস্থা আছে, আপনার সিডিএ সংস্থা বলেন, অগ্নিনির্বাপণ সংস্থা বলেন, আপনার পুলিশ সংস্থা বলেন, প্রেশার না গিয়ে সমন্বয় করে কাউন্সিলিং করে যদি এটাকে ঠিক করা যায়, আমার মনে হয় এই সমস্যাটা সমাধান করা সম্ভব। ফায়ার সার্ভিসের হিসেবে 2023 সালে চট্টগ্রামে ছোট বড় মিলিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে 687টি, যেখানে আর্থিক ক্ষতি ছিল 17 কোটি টাকার বেশি। আব্দুল্লাহ রাকিব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। সোমালিয়ায় জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ ও 23 বাংলাদেশি নাবিক আজ স্থানীয় সময় বিকেলে দুবাইয়ের আলহামরিয়া বন্দরে পৌঁছাবে বলে জানিয়েছে জাহাজের মালিকপক্ষ। বর্তমানে জাহাজটি দুবাই উপকূলে প্রবেশ করেছে বলে জানিয়েছে এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহরুল করিম। নাবিকরা সবাই সুস্থ আছেন বলে জানান তিনি। পাশাপাশি জাহাজের 50,000 টন কয়লার সার্বিক অবস্থাও অনুকূলে আছে বলে জানানো হয়। জাহাজটি বন্দরে পৌঁছানোর পরদিন কয়লা খালাস করা হবে। জাহাজে থাকা 21 নাবিক সমুদ্রপথে জাহাজে আর বাকি 2 জন বিমানে দেশে ফিরবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত 14 এপ্রিল 32 দিন জিম্মি থাকার পর মুক্তি মেলে নাবিকদের। গেল 12 মার্চ জাহাজটির নিয়ন্ত্রণ নেয় জলদস্যুরা। বান্দরবনের থানচি, সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির মামলায় সন্দেহভাজন কেএনএফ-এর সহযোগী ভানলাল বম এবং জিপ চালক কফিল উদ্দিন সাগরের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে জেলা কারাগার থেকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয় 2 জনকে। এ সময় কোর্ট ইন্সপেক্টর একে ফজলুল হক তাদের 7 দিনের রিমান্ড আবেদন করলে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এদিকে রুমায় ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে নতুন করে আরও 2 জনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। গেল 3 এপ্রিল থেকে এ পর্যন্ত 2 উপজেলার ব্যাংক ডাকাতি ও সন্ত্রাসী হামলায় গ্রেফতার হয়েছে 68 জন। বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাসের মরদেহ নিজ জেলা কুমিল্লায় শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হয়। গতকাল বিকালে নগরীর টাউন হল মাঠে শিবনারায়ণ দাসের মরদেহ রাখা হয়। এ সময় সেখানে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। এর আগে নগরীর তালপুকুর পাড়ে শিবনারায়ণ দাসের বোনের বাসায় নেওয়া হয় তার মরদেহ। কুমিল্লায় শ্রদ্ধা নিবেদন শেষে শিবনারায়ণ দাসের মরদেহ নেওয়া হয় ঢাকায়। পরে শিবনারায়ণ দাসের শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দান করা হয়। সীমান্ত অনুপ্রবেশ রোধে কোস্টগার্ডের জনবল এবং জলযান বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীর মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী। মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে সকালে কক্সবাজারের টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপের জলসীমা পরিদর্শন শেষে একথা বলেন তিনি। দেশটির গোলাগুলির সংঘর্ষ, বিস্ফোরণের শব্দে সীমান্ত এলাকার বাসিন্দাদের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে কোস্টগার্ড সহ বিজিবি, নৌবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী সীমান্তে সতর্ক নজরদারিতে রয়েছে। সীমান্তে অনুপ্রবেশ রোধক, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ডের সক্ষমতা বাড়ানো হয়েছে বলে জানান তিনি। বৈশাখী উপলক্ষে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে মর্মসিং ত্রিপুরার বলি খেলা। গতকাল বিকেলে খাগড়াছড়ির গোলাবাড়ি ইউনিয়নের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বলি খেলার আয়োজন করে ত্রিপুরা সম্প্রদায়ের বৈশু উদযাপন কমিটি। খেলায় অংশ নেন 12 জন বলি। এদিকে খেলাকে কেন্দ্র করে মনোমুগ্ধকর নাচ ও গান প্রদর্শন করেন ত্রিপুরা শিল্পী গোষ্ঠী। 2016 সালে জেলার খাগড়াপুর এলাকায় মর্মসিং ত্রিপুরার নামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় বলি খেলা। এবার অন্য এলাকার খবর। ঠাকুরগাঁওয়ে 1.5 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে শসা। বাম্পার ফলন হলেও দাম খুবই কম থাকায় ক্ষেত থেকে শসা তুলতে চাইছেন না কৃষকরা। আবাদের খরচ তো দূরের কথা, শ্রমিকের মজুরিও উঠছে না। ঠাকুরগাঁও প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লবের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
ঠাকুরগাঁও সদরের গড়েয়া ঝলঝলি গ্রামের কৃষক সাইফুল মিয়া 23 বিঘা জমি পত্তন নিয়ে শশা চাষ করেছেন। এ শশা আবাদে তিনি সার ও কীটনাশক সংগ্রহ করেছেন দোকান থেকে বাকিতে। 23 বিঘা জমিতে শশা আবাদে তার খরচ হয়েছে 10 লাখ টাকারও বেশি। রমজানের শুরুতে 1,20,000 টাকার শশা বিক্রি হয়েছে। এরপর দাম না থাকায় উৎপাদন খরচ তো দূরের কথা, লোকসানে নিঃস্ব হওয়ার পথে সে। 25 লক্ষ টাকা খরচ শশা বাড়িতে। উনি এখানে একটু ভাঙে পড়ে গেছে, মানে ওনার কোনো রাস্তা নাই। হতে সারের দোকানে যাচ্ছে, ওখানে টাকা যাচ্ছে, ব্যাংকে যাচ্ছে, ওখানে লোন দিতে পারতেছে না, কিস্তি দিতে পারতেছে না। একই অবস্থা সদর উপজেলার নারগুন, মোহাম্মদপুর ও বেগুনবাড়ি, সালন্দর ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষকদের। শশার বাম্পার ফলন হলেও বাজারে দাম না থাকায় ক্ষেত থেকে শশা তুলতেই ভয় পাচ্ছেন কৃষক। 1 কেজি চিনি নিতে গেলে মনে করেন যে আমাদের 4 বস্তা শশা চলে যাচ্ছে, হিসাব করে দেখা যাচ্ছে। যেটা হাজিরা খরচ এখনো আসে না। এইভাবে তো আর একটা মালিক কখনোই মাঠে মারা, আর শ্রমিক যেগুলো আছে সেগুলো বাতেই দিলাম। এই অবস্থায় শ্রমিকদের মজুরি পরিশোধে লোকসান হওয়ায় কৃষক সাইফুল মিয়া ক্ষেত ছেড়ে দিয়েছেন শ্রমিকদের হাতে। শ্রমিকরা প্রতি বস্তা 40 টাকা দরে ক্ষেত থেকে উত্তোলন করে বিক্রি করছেন ব্যবসায়ীদের কাছে। আর ওই 40 কেজির 1 বস্তা শশা বিক্রি হচ্ছে 60 টাকা মন বা 1.5 টাকা কেজি দরে। তখন 300 টাকা হাজিরা দিয়ে, এখন দাম নাই, এখন 40 টাকা বস্তা। যেগুলো হাজিরা করছিল ওগুলা ও টাকা বাকি ফেলেছে 1,20,000। রমজান মাসে 40 থেকে 50 টাকা কেজি দরে শশা বেচাকেনা হলেও বর্তমানে শশার দাম নেই বললেই চলে। ঠাকুরগাঁও সদর উপজেলায় 130 হেক্টর জমিতে শশার আবাদ হয়েছে বলে জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা। বাজার তো ফ্লাকচুয়েট করে, এখন যেহেতু যোগান বেশি এই জন্য একটু দাম কমতে পারে, কিন্তু কৃষকরা রোজার মাসে অনেক দাম পেয়েছে। তবুও আপনারা যে তথ্য দিলেন, আমরা এটা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর কথা বলব। রমজানে কৃষক শশার ভালো দাম পেলেও এখন ন্যায্য দাম পাচ্ছে না তারা। মাছরাঙা নিউজ ডেস্ক। দিনাজপুরের নবাবগঞ্জে ছেলে মেয়ের মোবাইল দেখাকে কেন্দ্র করে স্ত্রী ও মেয়েকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বাবা শহীদুল ইসলামকে। গতরাত 8:30টার দিকে হেয়াতপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে মোবাইলে খেলা নিয়ে শিশু আল আমিন ও আফরিনের ঝগড়া থামাতে মা মর্জিনা দুজনকে থাপ্পড় দেন। এতেই উত্তেজিত হয়ে যান তাদের বাবা শহীদুল ইসলাম। স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয় তর্কাতর্কি। এক পর্যায়ে মর্জিনা বেগমকে পিটিয়ে হত্যা করেন শহীদুল। মাকে বাঁচাতে ছেলে মেয়ে এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে আহত করেন। তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকালে মেয়ে আফরিন মারা যায়, ছেলে আল আমিন চিকিৎসাধীন। বাগেরহাটের মোরেলগঞ্জে 2 পরিবারের সদস্যদের চেতনানাশক মেশানো খাবার খাইয়ে স্বর্ণালংকার, নগদ টাকা সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়েছে অজ্ঞাত পার্টির একটি চক্র। নারী ও শিশুসহ 2 পরিবারের 16 জন হাসপাতালে চিকিৎসাধীন। গত শুক্র ও শনিবার উপজেলা সীমান্তবর্তী বানিয়াখালী গ্রামে পৃথক 2 বাড়িতে এই ঘটনা ঘটে। শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ভুক্তভোগীরা জানান, তারা রাত 10টার দিকে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েন, কিন্তু সকালে তাদের ঘুম ভাঙলেও বিছানা থেকে উঠতে পারছিলেন না। খবর পেয়ে পাশের বাড়ির লোকজন এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। কোনো অপশক্তি কিংবা অন্যায়ের কাছে মাথা নত না করার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন উপলক্ষে জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সংসদ নির্বাচনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবারও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এখানে কে কার আত্মীয় বা আত্মীয় নয়, এটা বিবেচ্য নয়। আমাদের এখানে বিবেচ্য বিষয় হলো যে উনি ক্যান্ডিডেট কিনা, এবং ক্যান্ডিডেট হলে ওনার যেগুলো আইনগত অধিকার আছে উনি সমান ভাবেন। যেগুলো করার অধিকার নাই, উনি যারই আত্মীয় হন না কেন তার বিষয়ে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। নারায়ণগঞ্জের ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করলে একটি গার্মেন্টসের শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এতে আহত হয় অন্তত 30 জন। দুপুরে পঞ্চবটি মুক্তারপুর সড়ক অবরোধ করে বিসিক শিল্পনগরের অবন্তী কালার টেক্সটাইল ও গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় তারা রাস্তায় বিদ্যুতের খুঁটি উপড়ে ফেলে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এতে সড়কে তীব্র যানজট তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছুড়লে শিল্প পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন শ্রমিকরা। পরে বেতন ভাতা নিয়ে মালিকপক্ষের সাথে আলোচনার আশ্বাসের পরিস্থিতিতে স্বাভাবিক হয়।
ছাগল পালনে স্বাবলম্বী হয়েছে পাবনার প্রত্যন্ত চর সদিরাজপুর গ্রামের প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাওয়া আশ্রয়ন প্রকল্পের ৪৪ জন বিধবা অসহায় নারী। সকালে এসব নারী উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন। গ্লোবাল ওয়ান বাংলাদেশের হেড অব প্রোগ্রাম রমজান আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি উৎপল মির্জা। পরে ৩ সেরা উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়। আন্তর্জাতিক দাতা সংস্থা পেনিয়াপিল অস্ট্রেলিয়ার সহায়তায় গত বছর প্রত্যেক অসহায় নারীকে সব ধরনের লজিস্টিক সহায়তা সহ ৪টি করে ছাগল দেয় যুক্তরাজ্য ভিত্তিক দাতা সংস্থা গ্লোবাল ওয়ান। বৈশাখী উৎসবের অংশ হিসেবে জামালপুরের লাঠি খেলা এবং পটুয়াখালীতে নৌকাবাইজ হয়েছে। উপভোগ করেন শত শত দর্শক। জামালপুর ও পটুয়াখালী প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাক, ঢোল, বাঁশি, খঞ্জনি সহ দেশীয় নানা বাদ্যযন্ত্রের তালে তালে লাঠির সাহায্যে প্রতিপক্ষকে ঘায়েল করার নৈপুণ্য প্রদর্শনে মরিয়া জামালপুরের লাঙ্গলজোড়া ও মাচিমপুর গ্রামের লাঠিয়াল বাহিনী। এক পর্যায়ে লাঙ্গলজোড়ার কাছে পরাস্ত হয় মাচিমপুর। বংশ পরম্পরায় লাঠি খেলার ঐতিহ্য ধরে রেখেছেন বলেন লাঠিয়ালরা। আমার দাদাই খেলাইছে, আমার বাবা খেলাইছে, এই খেলা আমরা ধরে রাখছি। এখনকার যুগের পোলাপানেরা ফেসবুক বা ইন্টারনেটে আসক্ত, মদক আসক্ত, এই যে আমি এই খেলাটা আয়োজিত করছি। এদিকে পটুয়াখালীর লাউকাঠি নদীর বুক চিড়ে ঢাক, ঢোল, কাসর ঘণ্টার তালে দাঁড় টেনে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলছেন মাঝি মাল্লারা। পয়লা বৈশাখ উপলক্ষে আজকে যে নৌকা বাইচ হয়ে গেল, এটা অত্যন্ত উৎসব মুখর পরিবেশে হলো এবং আমরা অনেক দিন পর এই নৌকা বাইচ পেলাম। খুব আনন্দ, খুব ভালো লাগছে। আমি প্রথম নৌকা বাইচতে। সেতু থেকে লঞ্চ ঘাট পর্যন্ত নদীর ৩ কিলোমিটার এলাকা জুড়ে চলে প্রতিযোগিতা। আনন্দে উদ্বেলিত দুপারের শত শত দর্শক। আমি অংশগ্রহণ করতে পারি, আমি খুব আনন্দিত। আবহমান বাংলার সংস্কৃতি ধরে রাখতে প্রতি বছরই এমন আয়োজনের আশ্বাস দেন জেলা প্রশাসক। কিন্তু আবহমান কাল থেকে একটু দেখে এসেছি, এই নৌকা বাইচ আমরা দেখে এসেছি, কিন্তু এখন আমাদের দেশে কিন্তু নৌকার সংখ্যাও কমে গেছে এবং এই ধরনের নৌকা বাইচের প্রতিযোগিতা যেগুলো হয় সেগুলো কিন্তু অনেকাংশে কমে গেছে। সেটাকে আমরা আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য এই আয়োজনটি করেছিলাম। বাংলা নববর্ষ বা বৈশাখ এলেই বাঙালি মেতে ওঠে প্রাণের উৎসবে। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয় নৌকা বাইচ ও লাঠি খেলার মতো লোকজ নানা খেলাধুলা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। তীব্র তাপদাহে পুড়ছে দেশ। যশোর, রাজশাহী, চুয়াডাঙ্গা ও ঈশ্বরদীতে তীব্রতা বেশি। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। চট্টগ্রাম নগরীতে অগ্নিঝুঁকিতে অর্ধশত মার্কেট। যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কা। ফায়ার সার্ভিসের তাগাদায়ও টনক নড়ছে না কর্তৃপক্ষের। ঠাকুরগাঁওয়ে 1 বা 1.5 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে শসা। উৎপাদন খরচ উঠছে না বলে ক্ষেত থেকে শসা তুলছেন না অনেক কৃষক। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।